আজকে আমার খুব একটা খুশির দিন। কারণ কাব্য, আমাদের কাব্য শাহনামা মহাকাব্যটা পড়ে ফেলেছে কয়েকদিনে। এটি 5 দিনে। মূলত ৫ দিনে। এটি মূলত গদ্য কাহিনী, যেটি নাট্যকার মমতাজ উদ্দিন আহমেদ করেছিলেন। তো এর মধ্যে কয়েকটি পর্ব আছে। তো আমি কাব্যকে জিজ্ঞেস করবো আস্তে, আস্তে সে বলবে মূলত। মূলত তার কথাই আমরা শুনবো। তাই না? হ্যাঁ, জি, হ্যাঁ। জি। আচ্ছা বলো দেখি, এই যে শাহনামা কাব্যটা পড়তে তুমি কেন আগ্রহী হলে? তো শাহনামা কাব্যটা পড়তে আমি কেন আগ্রহী হলাম, এর কারণ হচ্ছে আমার আব্বু আমাকে এই সোহরাব রুস্তমের কাহিনী বলেছিল। তো সোহরাব রুস্তমের কাহিনীতে আছে হচ্ছে যে রুস্তমের পুত্র হচ্ছে সোহরাব, আর সোহরাবের পুত্র হচ্ছে রুস্তম। এবং রুস্তম তার পুত্র সোহরাবকে হত্যা করে একটা যুদ্ধে, মানে না জেনে। এবং সোহরাব এসেছিল তুরান থেকে, আর রুস্তম এসেছিল ইরান থেকে। দুজন তো শত্রু দেশ থেকে এসেছিল, তাই দুজন যুদ্ধ হয়। এবং সোহরার মাতার নাম হচ্ছে তহমিনা। এজন্য তোমার অনেক কষ্ট হয়েছিল না? যে পিতা না জেনেই পুত্রকে হত্যা করেছে। কিন্তু হ্যাঁ, যখন জানতে পেরেছে তখন তার কিছুই করার ছিল না। কিছুই করার ছিল না। হ্যাঁ, এবং তা- এবং যখন তারা নিজেদের আসল পরিচয় জানতে পারে, তখন তারা দুজনে অনেক দুঃখী হয়ে যায়। এবং মানে এই গল্পটি এবং এই কাহিনী মানে এতটাই কষ্টের যে কেউ এই কাহিনীটি পড়ে অসহ্য রাখতে পারে না। ওই এমনকি ক্যামেরাটা একটু আমিও পিছে করো। হুম। অনেক দুঃখ পেয়েছি এই কাহিনীটি পড়ে। আচ্ছা, এখন তুমি শাহনামা কাব্য যেটা পড়লে সেটা একটু দেখাও। শুধু ১ম এটা দেখাও। আচ্ছা, তো দর্শকবৃন্দ, এই হলো সেই ফেরদৌস হুম। শাহনামা, মানে যে মহাকাব্যটি পড়েছিলাম। আচ্ছা, এই এর যে, মধ্যে কয়টা পর্ব আছে? তো দর্শকবৃন্দ, আমি আপনাদের বলছি যে এই যে পুরো মহাকাব্যটার ভেতর মোট 4টি পর্ব রয়েছে। মোট 4টি পর্ব রয়েছে। তো এই 4টি পর্ব হচ্ছে, প্রথম পর্ব হচ্ছে রাজকাহিনী, মানে রাজকাহিনীতে রাজা বা সম্রাট বৃন্দদের নাম আছে, এবং সম্রাট কিভাবে শাসন কার্য চলেছে, মানে রাজকার্য পরিচালনা করেছিলেন তাও আছে। তো যাই হোক, দ্বিতীয় পর্ব হচ্ছে বীর কাহিনী। দ্বিতীয় পর্ব বীর কাহিনীতে অনেক বীরদের কথা উল্লেখ আছে, মানে বীররা কিভাবে যুদ্ধ করে, মানে তা উল্লেখ আছে, এমনকি আরো অনেক কথা। এবং হুম। তৃতীয় পর্ব হচ্ছে রুস্তম কাহিনী। তো রুস্তম হচ্ছে ওই যে কেয়ানি বংশের আম, এক আচ্ছা, তুমি মহাবীর। তুমি এদের পরিচয় দাও। যে সোহরাব রুস্তমের যে দাঁড়া, আরে আমি চৌথ পর্বটা আচ্ছা, বলে নেই। আচ্ছা ঠিক শোনো, আছে। হ্যাঁ, হ্যাঁ। তো দর্শকবৃন্দ শুনুন, চৌথ পর্বটি হচ্ছে রুস্তম পরিণাম, মানে রুস্তমের মৃত্যু কিভাবে ঘটলো এবং রুস্তমের মৃত্যুর আগে মানে তার সঙ্গে কি কি ঘটেছিল, মানে তা আছে রুস্তম পরিণাম। আচ্ছা, এখানে এই যে এই ৪টা পর্বের মধ্যে কোন পর্বটা তোমার বেশি ভালো লেগেছে? এই ৪টি পর্বর মধ্যে আমার তৃতীয় পর্ব রুস্তম কাহিনীটি সবথেকে বেশি ভালো লেগেছে। কারণ মহাবীর রুস্তমের কাহিনীগুলো অনেক ইন্টারেস্টিং হয়ে থাকে। তাছাড়া মহাবীর রুস্তম যে কতটা মহাবীর ছিলেন, মানে কত পরিমাণে যে তিনি যুদ্ধ করেছিলেন তাও আছে। এবং এগুলো পড়তে আমার বেশ ভালোই লাগে। আচ্ছা, তাহলে তুমি একবার আমাকে বলছিলা যে এই কাহিনীগুলোর মধ্যে কোনো একটা কাহিনী তোমার বেশি ভালো লেগেছে। ছোট, ছোট অনেক কাহিনী আছে। সেই কাহিনীটা কোনটা? সেই কাহিনীটি হচ্ছে ও যে, তো দর্শক বন্ধু, আমি আপনাদের বলেছিলাম যে দ্বিতীয় পর্ব বীর কাহিনীতে নানা ধরনের বীরদের কথা উল্লেখ আছে। তার মধ্যে অবশ্যই থাকবে, কারণ তিনি তো মহাবীর, তিনি তো নানা যুদ্ধ করেছে, অনেক যুদ্ধ। তো যাই হোক, এবং এই দ্বিতীয় পর্ব বীর কাহিনীর মধ্যে আমার রুস্তমের সিপান্দ অভিযান সব থেকে ভালো লেগেছে। কি আছে সীমান্ত অভিযানে? তো রুস্তমের সিপান্দ অভিযানে রয়েছে যে একবার জাল, মানে নুরিমান, মানে কিয়ানি বংশের জ্যেষ্ঠতম সন্তান হচ্ছে নুরিমান, এবং নুরিমানের পুত্র হচ্ছে শাম, তারপর শামের পুত্র যাদের পুত্র রুস্তম, আর রুস্তমের পুত্র সোহরাব। তো যাই হোক, একদিন জাল রুস্তমকে বলল যে, হে পুত্র, আজ তোমাকে আমি একটি গুরুত্ব দায়িত্ব দেব। মানে আমাদের সবার ভেতর অনেকদিন আগে থেকে একটি গ্লানি বাস করছে, এবং সেই গ্লানিটির নাম হচ্ছে এই যে ও যে নুরিমান আছে না, ও যে কেয়ানি বংশের জ্যেষ্ঠতম সন্তান, তিনি একবার ফারাদুনের আদেশে গিয়েছিলেন সিপান্দ অভিযানে, মানে সিপান্দ পর্বতে, মানে সিপান্দের পর্বতের নাম। তো 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 যাই হোক, নুরিমান গিয়েছিলেন সেই পর্বতটি উদ্ধার করতে, কারণ সেই পর্বতটি পুরো মায়া মন্ত্র জালে আবদ্ধ। তো যাই হোক, সেই পর্বতে রয়েছে নানা ফলমূলের গাছ, আবার রয়েছে নানা রকম পাখির গান। তো নুরিমান গিয়েছিলেন সেই সব মায়া মন্ত্র জাল থেকে রাজ্যটিকে উদ্ধার করতে। তো কিন্তু ওই পর্বতে যাওয়ার পথ এবং এবং আসার পথ শুধুমাত্র একটি।
তো যাই হোক, নুরিমান গিয়েছিলেন সেখানে কিন্তু আর ফিরে আসেননি। একটি একটি মস্তবড় প্রস্তর খণ্ড এসে তার পথ চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছিল। তো জাল এই কথাগুলো রুস্তমকে বললেন এবং বললেন আরো যে এ, যে তুমি সদা প্রস্তুত হও পুত্র, এবার তোমাকে যেতে হবে সেই পর্বতে। মানে শাম, মানে নুরিমানের পুত্র শামও গিয়েছিলেন সেখানে নিজের নিজ পিতার জন্য, কিন্তু তিনি আর ফিরে আসেননি। তিনি সেখানে ক্ষুধা তৃষ্ণায় মারা গেছেন, কোন স্থলে হারিয়ে গেছেন তিনি, সে সংবাদ শাম উদ্ধার করতে পারেনি। তো যাই হোক, এরপরে রুস্তম জালকে বলল, মানে নিজ পিতাকে বলল যে নুরিমানের অতৃপ্ত আত্মার যন্ত্রণা আমারই যন্ত্রণা, আমি নিশ্চয়ই বিজয় বেশে ফিরে আসবো, আশীর্বাদ করুন আমাকে। তো যাই হোক, জাল রুস্তমকে ওই পর্বত কিভাবে মোকাবেলা করতে হবে, কিভাবে তাদের মারতে হবে, দুর্বৃত্ত শাসককে কিভাবে হত্যা করতে হবে, এবং নুরিমান নির্মম হত্যার কিভাবে প্রতিশোধ নেওয়া যাবে তা তিনি রুস্তমকে বলে দিলেন। এবং সিপান্দ পর্বতে যাওয়ার পথও তিনি তাকে বলে দিলেন। এবং তারপর রুস্তম সিপান্দ পর্বতে গেল, তার সঙ্গী সাথী নিয়ে লবণ নিয়ে গেল, কিন্তু লবণ অবস্থার মধ্যে রয়েছে অস্ত্র। তো সিপান্দ পর্বতের মানুষ দেখা যাচ্ছে লবণ দুর্লভ, লবণের লোভে তার ব্যাকুল হয়ে থাকে, কারণ লবণ ছাড়া খাবার স্বাদও হয় না, তাদের কাছে লবণ বেশি পরিমাণে নেই, যার কারণে তাদের লবণে এত আগ্রহ। তো যাই হোক, রুস্তমকে পেয়ে সিপান্দ অধিপতি অনেক খুশি হলেন, কারণ শোনার পর বিনিময়ে সবাই সে লবণগুলো কিনে নিল কারাকারি করে, সব লোক কারাকারি করে সেগুলো কিনে নিল লবণগুলো সোনার উপর বিনিময়ে রুস্তমের কাছে। তো তার 20 সৈনিকরা, মানে রুস্তমের 20 সৈনিকরা এবং রুস্তম রাতে দুর্গে থাকার সুযোগ পেল, কেউ সন্দেহ করেনি তাদের। কিন্তু রুস্তম রাতের বেলায় দুর্গ আক্রমণ করে বসে, এবং এবং রুস্তমের প্রবল আঘাতে সে সিপান্দ পর্বতের রক্ষক এবং সবাই পরাজিত হয়। তারপরে রুস্তম গোপন কোষাগার ভেঙে সেখানে ঢুকে পড়ে, এবং সেখানে এত সোনা রূপ জহরত মণিমুক্ত পায় যে তার হিসাব নিতে লেগে যাবে মাস কয়েক। তো যাই হোক, সে জালকে সেই পত্রটি পাঠায় এবং বলে যে এত ধরনের পেয়েছি, মাস কয়েক লাগবে তার হিসাব নিতে। তো মাস কয়েক লেগে তার হিসাব নিতে, এবং তারপর জাল তো তার পুত্রের বীরত্বে মহা খুশি। সেই সংবাদ শামও জানলেন, আশীর্বাদ করলেন পুত্রকে, মানে পুত্র মানে নাতি। তো যাই হোক, যে এখানে শেষ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এখানে শেষ হলো। তারপর রুস্তমের নাম চারিদিকে ছড়িয়ে পড়লো। আচ্ছা, এইভাবে রুস্তম বড় বীর হলো, তাই না? হ্যাঁ, এখন তুমি আমাকে বলো যে এই যে রুস্তম যে শেষে তার শেষ পরিণাম কি হলো? যে তার একটা সৎ ভাই ছিল সাগাদ। ওকে। তো অল্প প্রিয়, করে অল্প কথা বলবে। হ্যাঁ ঠিক আছে, মানে আমি একটু বেশি কথা বলে ফেলি। তো যাই হোক, চতুর্থ পর্ব রুস্তম পরিণামে এটি আছে, মানে জাল বৃদ্ধ বয়সে একজন একজন সুন্দরী দাসীকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করেন, এবং সেই দাসীর এক গর্ভজাত সন্তান হয়, এবং সে সন্তান একজন পুত্র সাগাত। সে কিন্তু অনেক খারাপ ছিল। সাগাত কিভাবে মারে সে? সাগাত যে তাকে হত্যা করতে আসছিল রুস্তমকে। হ্যাঁ, তো সাগাত হচ্ছে বনের ভেতর যে রুস্তম যে মৃগয়া করে না, ওই যে হরিণ শিকার করে, নানা রকম পশু শিকার করে, ওই যে তখন সাগাত, ধূর্ত সাগাত ষড়যন্ত্র করে রুস্তমের চলা পথে আমাদের 10টা মৃত্যুকূপ খুঁড়ে রেখেছিল। মৃত্যুকূপের ভেতর ভেতর ধারালো তলোয়ার, বর্ষা এবং ছুরি গেঁথে রেখেছিল উপরের দিকে, যাতে রুস্তম পড়ে গিয়ে সেখানে নিহত হয়। তো রুস্তম এবং রাক্স আর তার সাথে যে ভ্রাতা ছিল, তার অপর ভ্রাতা জাওয়ারা ছিল, যে রাক্স কি? তো ও রাক্সের বলতে ভুলে গেছিলাম। তো রাক্স হচ্ছে যে রুস্তমের এক বিশাল অশ্ব, মানে রুস্তমের এক এক দ্রুত গতিমান অশ্ব, যে গতি বাতাস অপেক্ষা দ্রুত দৌড়াতে পারে। তো যাই হোক, রুস্তম কিন্তু সে রাক্স হয়ে গিয়েছিল, কিন্তু তারা সবাই সেই মৃত্যুকুয়ের মধ্যে পড়ে গিয়েছে, এবং সেখানে তার নিহত হয়। কিন্তু তার আগে, মানে মৃত্যুর আগে, রুস্তম সাগাতকে বলল যে তোমরা সবাই চলে যাও, মৃত্যু এসেছে, মানে মৃত্যু অন্ধকার ঘনিয়ে এসেছে, আমাকে সব সন্দেহ স্পষ্ট হয়ে গেছে। আমাকে ধনুক লাগানো, মানে আমাকে তীর লাগানো ধনুক তুলে দাও আমার হাতে,
যাতে কোনো সিংহ এসে আমাকে জীবন্ত না পায়, আমি সেই সিংহকে তীরবিদ্ধ করব। তো যাই হোক, ধূর্ত সাগাত সেখানে বসে হাসছিল এবং রুস্তমের হাতে তীর লাগানো ধনুক তুলে দিল। রুস্তম তো ধনুক পেয়ে গর্জন করে উঠলো। সাগাত সেই সেই গর্জনে তাহলে এই ভয়ে, গল্পের মোরালটা কি হলো তাহলে সেটা বলো তুমি। মানে ওকে, এই, তো তো আমাকে শেষ করতে হ্যাঁ দাও। হুম, হ্যাঁ, ঠিক আছে। তারপরে সাগাত একটা গাছের নিচে আশ্রয় নিল এবং তারপর তার কিন্তু রুস্তমের তীর তীব্র বেগে ছুটে গিয়ে গাছ ভেদ করে গিয়ে সাগাতের বুক বিদ্ধ করলো। সাগাত সেখানে মৃত্যু যন্ত্রণা আর্তনাদ করে উঠলো। মৃত্যুর মানে রুস্তমের মৃত্যুর আগে তিনি সাগাতকে হত্যা করেন। তারপর তার তার মৃত্যু ঘটে রুস্তমের। আচ্ছা, তাহলে এটার মোরাল কি, মানে এটা কি শিক্ষা পাওয়া গেল শেষে? এই যে হ্যাঁ, তো এই পুরো সাধারণ মহাকাব্যের শেষে যে শিক্ষাটা পাওয়া গেল সেটি হলো, মানে যুদ্ধ কখনোই ভালো হয় না, শান্তি হলো সব থেকে বড়। যুদ্ধ করলে মানুষের মনে হিংসা হিংসা বা বাসা বাঁধে এবার বলে যে চলো যুদ্ধ করি, যুদ্ধ করে ওদেরকে আমরা হত্যা করব, ওদের সিংহাসন আমরা কেড়ে নেব। এই কারণে যুদ্ধ করা কখনোই ভালো না। তো এই মহাকাব্যের মোরালটি হচ্ছে এটি, আমি যেটা বুঝতে পেরেছি। তাহলে সবার কেন পড়া উচিত এই মহাকাব্যটা? সবাই কি সবাই পড়বে এটা? হ্যাঁ, পড়া উচিত? তো হ্যাঁ, সবারই পড়া উচিত। তো দর্শকবৃন্দ, আপনাদেরও কিন্তু এটা পড়া উচিত। আপনারাও কিন্তু এই মহাকাব্যটি পড়বেন। খুবই সুন্দর একটি মহাকাব্য এটি। আমি অনেক হাসি খুশি আনন্দে এই মহাকাব্যটি পড়েছি। এবং এই মহাকাব্যটি কেন গুরুত্বপূর্ণ সেটি হলো, মানে এখানে তো যুদ্ধ আছে না, তো যুদ্ধের শেষে কি কি হলো, মানে এর থেকে মোরালটা জানা যায় যে যুদ্ধ কখনোই ভালো না, শান্তিই ভালো। কারণ যুদ্ধ হলে মানুষের মনে প্রতিহিংসা সৃষ্টি হয়। আচ্ছা, তাহলে মহাকবি ফেরদৌসী সম্পর্কে একটু বলো, বলে মহাকবি ফেরদৌসীকে শ্রদ্ধা জানিয়ে শেষ করো। হ্যাঁ, তো মহাকবি ফেরদৌসী হচ্ছে ইরানের একজন মহাকবি, যিনি যে এই পুরো শাহনামা মহাকাব্যটি লিখেছেন দীর্ঘ ৩০ বছর ধরে। এবং এই কথা শুনে আমি অবাক হয়েছি, তবে অবাক হওয়ার কোনো কারণ নেই, কারণ এত বড় একটি মহাকাব্য আসলেই রচনা করতে ৩০ বছরের বেশি সময় লেগে যেতে পারে। তো যাই হোক, তার মহাকবি ফেরদৌসীকে এজন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ তিনি আমার মানে আমার এই এত পছন্দের একটা শাহনামা কাব্য লিখেছেন বলে আমি আমি তাকে শ্রদ্ধা জানিয়ে। এরপরে আমরা কি পড়বো তাহলে? এই ফেরদৌসীর মহাকাব্য শেষ হলো, এরপর আমরা ভারতীয় কি মহাভারত। হ্যাঁ, তো তো দর্শকবৃন্দ, মানে এই স্বর্ণাম শেষ করার পর আমি যেটা পড়বো সেটা হচ্ছে মহাভারত, মানে ভারতীয় মহাভারত। এবং সেই মহাভারত পড়ে তারও একটি ভিডিও আমি অবশ্যই ভবিষ্যতে আপনার সামনে নিয়ে আসবো। তো আজকের মতো, সবাইকে হ্যাঁ, তো আজকের মতো শুভেচ্ছা, এখানেই সালাম বিদায়ের জানিয়ে, শুভেচ্ছা এবং অভিনন্দন। তাহলে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম বলে বিদায় নিচ্ছি এখানে।